এই লেকচারে আমরা সিরিজ আরএলসি সার্কিটের ওপর প্রবাবেল যত ধরনের কোশ্চেন ফ্রেম হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। আর প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার প্রসিডিওরও এখানে আমরা দেখব। তো দেখো, এখানে একটা সিরিজ আরএলসি সার্কিট নেওয়া হয়েছে। যে সিরিজ আরএলসি সার্কিটটাকে একটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্ট করা হয়েছে। তো এখানে যে সাপ্লাই ভোল্টেজটা নিয়েছি সেটা অবশ্যই এসি সাপ্লাই ভোল্টেজ। তো তার জন্য যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে কি এসি কারেন্ট। পার্টিকুলার কোনো ইনস্ট্যান্টে সাপ্লাই ভোল্টেজের এই টার্মিনালটাকে যদি প্লাস আর এই টার্মিনালটাকে যদি মাইনাস ধরে নেওয়া হয়, তাহলে ওই ইনস্ট্যান্টের জন্য কারেন্টের ডিরেকশানকেও এখানে দেখানো হয়েছে। এবার দেখো, সার্কিটের যে তিনখানা এলিমেন্ট আছে, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, তাদেরকে সিরিজে কানেক্ট করা আছে। কারেন্ট যখন এই এলিমেন্টগুলোর ভেতর দিয়ে ফ্লো হবে তখন তাদের অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপ পাবো। রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপকে ভিআর, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে ভিএল আর ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে ভিসি দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। যে সাপ্লাই ভোল্টেজটা আমরা নিয়েছি সেটা যেহেতু এসি সাপ্লাই ভোল্টেজ, তো তার একটা এক্সপ্রেশনও কোশ্চেনে দিয়ে দেওয়া থাকতে পারে, যেটা এখানটায় দেখো দেওয়া আছে, ভি ইকুয়ালস টু 311 সাইন 314 ভোল্ট। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের ভ্যালুও এখানে দিয়ে দেওয়া আছে। রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 10 ওহম, ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে 5 মিলি হেনরি। তো যেহেতু মিলি হেনরিতে দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে এটাকে হেনরিতে নিয়ে যাওয়া। আমরা জানি মিলি হেনরির থেকে হেনরিতে যেতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো সেটা করে নিলাম। তারপরে দেখো, ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে 15 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে আমাদেরকে ফ্যারাডে নিয়ে যেতে হবে। মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে যেতে গেলে 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এলিমেন্টগুলো দেওয়া আছে তাদের যে ভ্যালু, সেগুলোকে ফার্স্টে আমাদের নর্মাল ইউনিটে নিয়ে যেতে হবে, যেটা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। ইন্ডাকটেন্সের ভ্যালুটাকে মিলি হেনরিতে দেওয়া ছিল, সেটাকে আমরা হেনরিতে নিয়ে গেলাম। একই রকমভাবে ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে এখানে মাইক্রোফ্যারাড ইউনিটে দেওয়া ছিল, সেটাকে ফ্যারাডে নিয়ে গেলাম। তাহলে এটা কিন্তু সবার ফার্স্টে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যদি কনভার্সনটা না করো, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই সার্কিটটা তোমাকে দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমরা সবথেকে সহজ কোশ্চেন যেটা ফেস করতে পারি সেটা কি, সেটা বলতে পারে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে তার ম্যাক্সিমাম ভ্যালু কত। আচ্ছা, এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কোনটা, এটা। এবার এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? আমরা জানি কি যে এসি ভোল্টেজের যে আমরা যে ডিনোট করে থাকি সেটাকে এইভাবে আমরা ডিনোট করি, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে এই যে ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, এটার সঙ্গে যদি একে কম্পেয়ার করা হয় তাহলে দেখা কি যাবে যে ভিএম ইকুয়ালস টু হচ্ছে 311। আর ভিএম মানে কি? ভিএম মানে হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ইকুয়েশান থেকে আমরা কি বলতে পারি যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 311 ভোল্ট। এখান থেকে এটাও জিজ্ঞেস করতে পারে যে সাপ্লাই ভোল্টেজটা এখানে দেওয়া হয়েছে তার আরএমএস ভ্যালু কত হতে পারে। আমরা জানি কি যে আরএমএস ভ্যালু ইকুয়ালস টু কী হয়, ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত ভোল্টেজের? 311 ভোল্ট। তাকে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব ভোল্টেজের আরএমএস ভ্যালু। দেখো, সেটাই এখানটায় আমি করে রেখেছি যে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 311 ভোল্ট, আর ভোল্টেজের আরএমএস ভ্যালু হচ্ছে 311/√2। এটা পাওয়া গেছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু 219.91 ভোল্ট। আচ্ছা, এবারে বলতে পারে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু কত। দেখো, এইখানে আমরা যে ইকুয়েশানটা নিয়ে ডিল করি জেনারেলি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এখানে ওমেগা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশানটার সাথে এই ইকুয়েশানকে কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাই? ওমেগার ভ্যালু হচ্ছে 314। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে? 314। আর এর ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। দেখো, সেটা এখানে করা আছে যে ওমেগা ইকুয়ালস টু 314 রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে আর কি জিজ্ঞেস করতে পারে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি কত সেটা জানতে পারে। আমরা জানি কি ওমেগা ইকুয়ালস টু 2π ইন্টু এফ। তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু ওমেগা/2π। ওমেগার ভ্যালু এখানে পেয়েছি আমরা 314 ডিভাইডেড বাই 2π, পাই এর ভ্যালু 3.14। সেটা থেকে আমরা পেলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে
50 হার্জ। তাহলে তোমাকে ভোল্টেজের একটা ইকুয়েশান দিয়ে দিয়ে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, আরএমএস ভ্যালু, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি এগুলো জানতে চাইতে পারে। আবার হয়তো কোশ্চেনে ডিরেক্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু 50 হার্জ বলেও দিতে পারে বা 60 হার্জ বলেও দিতে পারে, সেক্ষেত্রে অন্য কিছু হয়তো জানতে চাইবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ইন জেনারেল একদম সহজ যে জিনিসগুলো সেগুলো। এখান থেকে ভোল্টেজ যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে তার টাইম পিরিয়ডও জানতে চাইতে পারে। তো আমরা জানি কি টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কী হয়, 1/f, কারণ টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটাও আমরা জানি। তো টি ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু হচ্ছে কি 1/50, কারণ ফ্রিকোয়েন্সি আমরা 50 বের করে ফেলেছি, এফের জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে টাইম পিরিয়ড কত বেরাবে, 0.02 সেকেন্ড। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে এই যে এখানটায় তিনটে এলিমেন্ট দেওয়া আছে, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার। তো ইন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর ক্যাপাসিটারের জন্য যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, সেগুলোর ভ্যালুও কোশ্চেনে জানতে চাইতে পারে। তো ইন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, রিয়াক্টেন্সকে আমরা কী দিয়ে ডিনোট করি, রিয়াক্টেন্সকে ডিনোট করি এক্স দিয়ে। ইন্ডাক্টরের জন্য ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে ডিনোট করব এক্সএল দিয়ে। ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সকে আমরা ডিনোট করব এক্সি দিয়ে। আমরা জানি এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, আর ওমেগা মানে আবার 2πf, তাহলে 2πfl। এক্সি মানে আমরা জানি হচ্ছে 1/ওমেগা সি, ওমেগার জায়গায় আমরা লিখে দিতে পারি 2πf, তাহলে 1/2πfc। তাহলে এখান থেকে আমরা এক্সএল আর এক্সির ভ্যালুও পেয়ে যাব, মানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সেরও ভ্যালু পেয়ে যাব। দেখো সেটা এখানটায় বের করা আছে যে এক্সএল ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এল, এক্সি ইকুয়ালস টু 1/ওমেগা সি। তো ওমেগার ভ্যালু তো আমরা একটু আগে বের করে নিয়েছি, আর ইন্ডাকটেন্সের ভ্যালু আর ক্যাপাসিটেন্সের ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। তো সেই ভ্যালুগুলোকে পুট করে এক্সএলের ভ্যালু পাওয়া গেছে 1.57 ওহম, আর এক্সির ভ্যালু পাওয়া গেছে 2.12.31 ওহম। এগুলো আমরা পেলাম। এরপরে আর যেটা জানতে চাইতে পারে সেটা হচ্ছে কি ইম্পিডেন্সের ভ্যালু। তো ইম্পিডেন্সের ভ্যালু আমরা কি করে বের করব, দেখো এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স তিনটেকে সিরিজে কানেক্ট করা আছে। তো এটার জন্য ইম্পিডেন্সের ভ্যালু ক্যালকুলেট করতে দিতে পারে। তো ফার্স্টে আমি ডিসকাস করব কমন ভুল কি করে থাকে স্টুডেন্টরা, যদিও সেটা খুবই হাস্যকর একটা ভুল, তাও আমি ডিসকাস করে নেব যাতে সেই ধরনের ভুল তাড়াহুড়োতেও কখনো না করে থাকো তোমরা। আচ্ছা চলো আমি নতুন স্লাইডে এই জিনিসটা আঁকি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। ভুল যেটা করে থাকে সবাই সেটা হচ্ছে ডিসির ক্ষেত্রে ধরো এরকম তিনটে রেজিস্টার কানেক্ট করা আছে। এই রেজিস্টারের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু নাও R1, এটা R2 আর এটা হচ্ছে R3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন তোমাদেরকে বের করতে বলে তোমরা করো কি, সিরিজে কানেকশান আছে তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এটা করে দাও। এখান থেকে যে ভুলটা সবাই করে থাকে, মানে সবাই না, বেশ কিছুজন আছে যারা এই ভুলটা করে থাকে, যে ধরো এখানে একটা রেজিস্টার আছে, ইন্ডাক্টার আছে আর ক্যাপাসিটার এরকম করে কানেক্ট করা আছে সিরিজে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, দিয়ে বলল জেড এর ভ্যালু বার করতে, তারা করে দিল আর প্লাস এল প্লাস সি। বললাম না জিনিসটা খুবই হাস্যকর ভুল, এই ভুল কিন্তু জীবনেও করবে না কখনো। দেখো একটা জিনিস বলি, গরুর সাথে কখনো ভেড়া যোগ করা সম্ভব নয়। তো একই রকমভাবে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে গিয়ে ফ্যারাড। এই তিনটে বিভিন্ন ইউনিটের জিনিস কিন্তু যোগ করা সম্ভবই নয়। তো আমি সেজন্য আগে থেকেই সতর্ক করে দিলাম এই ভুলটা কিন্তু কখনো করবে না। তো যাই হোক, আমরা যেটা বের করতে চলেছিলাম সেটা হচ্ছে ইম্পিডেন্স। তো যাই হোক, জিনিসটা একটু মুছে নিই, এখানে তাহলে ইম্পিডেন্স কী করে বের করবো আমরা সেটা দেখে নেওয়া যাবে।
এটা গেল আর, এটা গেল এক্সেল। ইন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সেটাকে এক্সেল দিয়ে ডিনোট করলাম, ক্যাপাসিটারের জন্য যে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সেটাকে আমরা এক্সি দিয়ে ডিনোট করলাম। এই তিনটে নিয়ে কি হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু কী হবে, আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। যে যদি কমন নিই তাহলে হচ্ছে এক্সএল মাইনাস এক্সি। ইম্পিডেন্স সমান তাহলে কি দাঁড়াচ্ছে, আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। যদি ইম্পিডেন্সের ম্যাগনিটিউড চাই তাহলে কি হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। তো যাই হোক, এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেব। ভ্যালুগুলো পুট করে দিলে ইম্পিডেন্সের ভ্যালু, ইম্পিডেন্সের এক্সপ্রেশন এগুলো সব পেয়ে যাব। দেখো জেডের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আর এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এক্সেলের ভ্যালু তুমি একটু আগে ক্যালকুলেট করেছো, এক্সির ভ্যালু একটু আগে ক্যালকুলেট করেছো। তাহলে এখান থেকে তুমি ইম্পিডেন্স কী হবে সেটা রেক্টাঙ্গুলার ফর্মে বের করে নিতে পারবে। আর ইম্পিডেন্সের যদি ম্যাগনিটিউড বার করতে বলে তাহলে এখান থেকে পেয়ে যাবে, আর এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এক্সেল আর এক্সি তুমি একটু আগেই ক্যালকুলেট করেছো। আচ্ছা, তো সেই জিনিসটাকেই দেখো এখানে আমি করে রেখেছি। জেড ইকুয়ালস টু যেটা করলাম আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি, সেখান থেকে এটা, তারপরে ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি, দিয়ে আলটিমেটলি পেলাম জেড ইকুয়ালস টু 10 মাইনাস জে ইন্টু 210.74 ওহম। জেডের যদি ম্যাগনিটিউড দেখি তাহলে এটা, আর থিটা ইকুয়ালস টু কী হবে, ট্যান ইনভার্স ইমাজিনারি পার্টে যেটা আছে মাইনাস 210.74 ডিভাইডেড বাই রিয়াল পার্টে যেটা আছে 10, দেখো সেটাই করা আছে, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, পেয়ে যাবে থিটার ভ্যালু -87.28 ডিগ্রি। তাহলে এই যে এখানে জেড যেটা রেক্টাঙ্গুলার ফর্মে ছিল সেটাকে যদি পোলার ফর্মে আমি লিখতে চাই কি লিখব, মড জেড অ্যাঙ্গেল অফ থিটা। তাহলে মড জেড অফ অ্যাঙ্গেল অফ থিটাতে মানে এই যে জেডকে যদি আমি পোলার ফর্মে লিখতে চাই তাহলে কী হবে, মড জেড অ্যাঙ্গেল অফ থিটা। মড জেডের ভ্যালু কত, 210.98, আর থিটার ভ্যালু কত, -87.28 ডিগ্রি। তাহলে রেক্টাঙ্গুলার ফর্মেও আমরা বার করা শিখলাম, আর এদিকে পোলার ফর্মে কী করে বার করতে হয় সেটাও আমরা দেখলাম। এখান থেকে সাপোজ তোমাকে বলল যে কারেন্ট বার করতে, কারেন্ট যদি বার করতে দেয়, কারেন্ট যদি বার করতে চাই, এটাকে অ্যাকচুয়ালি কোশ্চেনে দুইভাবে বার করতে দিতে পারে। এক হচ্ছে গিয়ে কারেন্টের ভ্যালু বার করতে দিতে পারে, দুই হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন বার করতে দিতে পারে। তো দুটোই আমরা একে একে শিখব। এই স্লাইডে আমি এই জিনিসটাকে একটু মুছে দিই। যদি কারেন্টের ভ্যালু বার করতে দেয় তাহলে কি করে বার করব সেটা ফার্স্টে দেখা যাক। দেখো ডিসির ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, অর এখান থেকে বলতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে। বাট যদি আমি এসির কথা বলি, এসির ক্ষেত্রে আমরা কি করি, এসির ক্ষেত্রে হচ্ছে ভি ইকুয়ালস টু আই জেড লিখতে পারি। মানে এখানে যেটা ডিসির ক্ষেত্রে আর লিখতাম, এসির ক্ষেত্রে সেটা আমরা জেড বা ইম্পিডেন্স লিখি। তাহলে ভি ইকুয়ালস টু আই জেড, তাহলে আই ইকুয়ালস টু কী হবে, ভি বাই জেড। এখানে ভি এর যে ভ্যালু, কোন ভ্যালুটা নেব, আরএমএস ভ্যালুটা নেব। আর জেড, জেড মানে কোনটা, মড জেড যেটা বার করেছিলাম সেটা। তাহলে কারেন্টের ভ্যালু যদি তোমাকে জানতে চাই তাহলে সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটার আরএমএস ভ্যালু নিতে হবে, আর ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা নিতে হবে, মানে মড জেড নিতে হবে। তো দেখো সেটা এখানটায় করা আছে, আইআরএমএস ইকুয়ালস টু ভিআরএমএস বাই মড জেড। ভিআরএমএস এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি যেটা কিছুক্ষণ আগেই ক্যালকুলেট করা হয়েছিল, আর
মড জেটের ভ্যালু একটু আগে আমরা বের করেছি 210.98, সেটাকে বসিয়ে দিলাম, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। সেখান থেকে আমরা আইআরএমএস পেয়ে গেলাম কত, 1.04 অ্যাম্পিয়ার। এবারে এটা তো গেল কারেন্টের ম্যাগনিটিউড যদি বার করতে দেয়, বাট যদি কারেন্টের এক্সপ্রেশন বার করতে দেয় তখন কি করব সেটা দেখা যাক। আচ্ছা, কারেন্টের এক্সপ্রেশন মানে কি? যেরকম যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া ছিল সেটা কত দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, সেটা দেওয়া ছিল 311 সাইন 314t, এত ভোল্ট দেওয়া ছিল। তাহলে এটা একটা সাইনের ফাংশন দিয়ে এক্সপ্রেস করা ছিল। এবার তোমাকে কারেন্টের এক্সপ্রেশন বার করতে দিয়েছে, তার মানে কারেন্ট যেটা আছে সেটাকেও তোমাকে এইভাবে সাইনের ফাংশন হিসেবে বা কসের ফাংশন হিসেবে তোমাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমরা এবার দেখব। তো এক্সপ্রেশন যদি ক্যালকুলেট করতে দেয় কারেন্টের, সেক্ষেত্রে আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরে নেব। আচ্ছা, ভোল্টেজকে যদি রেফারেন্স ধরে নিই তাহলে ভোল্টেজকে আমরা পোলার ফর্মে কিভাবে ডিনোট করব? দেখো, ভি ইকুয়ালস টু 311 সাইন 314টি যেটা দেওয়া ছিল, এখান থেকে আমরা আরএমএস ভ্যালু যেটা ক্যালকুলেট করেছিলাম ভোল্টেজের, সেটা কত ছিল? সেটা ছিল 210.98 ভোল্ট। এটা দেওয়া ছিল, মানে এটা আমরা ক্যালকুলেট করেছিলাম আরএমএস ভ্যালুটা। ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স নিই তাহলে রেফারেন্সের সঙ্গে ভোল্টেজ কত অ্যাঙ্গেল করবে? 0 ডিগ্রি। ব্যাপারটা আমি একবার রিপিট করছি। ধরো এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, এটা যদি রেফারেন্স লাইন হয় আর ভোল্টেজকে যদি আমি রেফারেন্স নিই তাহলে রেফারেন্সের সঙ্গে ভোল্টেজ মানে নিজের সঙ্গে ভোল্টেজ কত অ্যাঙ্গেল করবে? অবশ্যই 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এখন যদি আমি ভোল্টেজকে পোলার ফর্মে ডিনোট করতে চাই তাহলে কি লিখব? ফার্স্টে আরএমএস ভ্যালুটা 210.98 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এত ভোল্ট। তাহলে এটা গেল হচ্ছে কি ভোল্টেজকে আমরা যদি পোলার ফর্মে ডিনোট করি। এবার সাপোজ আমরা জেডের একটা দেখো পোলার ফর্ম পেয়েছিলাম, কোনটা? এই যে এইটা, জেডের একটা পোলার ফর্ম পেয়েছিলাম, সেটাকে আমাদেরকে এখানে ইউজ করতে হবে। জেডের পোলার ফর্মটা ছিল কত? আচ্ছা, 1 মিনিট, এখানে একটু ভুল হয়ে গেছে আমার, এটা 210.9 আর ছিল না। ভিআরএমএস এর যে ভ্যালু সেটা ছিল 219.91, তাহলে এটাও 219.91 হবে। আর জেডের যে পোলার ফর্মে যেটা ছিল সেটা কত ছিল বলো? 210.98 অ্যাঙ্গেল -87.28 ডিগ্রি, এত ওহম ছিল। আচ্ছা, আমরা কি জানি? একটু আগেই দেখলাম যে ভি ইকুয়ালস টু কী হবে? আই জেড। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু কী বলতে পারি? ভি বাই জেড। ভি কোনটা ছিল? এটা। জেড কোনটা? এটা। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, কিভাবে ভাগ হবে? নর্মাল যেরকম কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম ভাগ হয়, 219.91 ডিভাইডেড বাই 210.98, এটুকু পোর্শন ভাগ হবে। তো এটাকে ভাগ করে আমরা পাবো কত? 1.04। তারপরে আছে এখানে অ্যাঙ্গেল 0 আর এখানে আছে অ্যাঙ্গেল -87.28 ডিগ্রি, তার মানে 0 থেকে এই পোর্শনটাকে আমাদের বাদ দিতে হবে। কত পাবো 0 থেকে -87.28 ডিগ্রি বাদ দিয়ে? 87.28 ডিগ্রি। ইউনিট কত হবে টোটালটার? অ্যাম্পিয়ার। কারেন্ট বার করছি, তাহলে এটা হবে হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে পোলার ফর্মে আমরা কারেন্টের এক্সপ্রেশনও পেয়ে গেলাম।
এবার একটা জিনিস দেখো এখানটায়, এখানে ভোল্টেজের যে এক্সপ্রেশনটা ছিল ভি ইকুয়ালস টু 311 সাইন 14t, আর এখানে যে পোলার ফর্মটা আছে, পোলার ফর্মে আমরা এখানে যে ভ্যালুটা নিয়েছিলাম সেটা কিসের ভ্যালু ছিল? আরএমএস ভ্যালু ছিল ভোল্টেজের। তার মানে এখানে কারেন্টের পোলার ফর্মে এই যে 1.04 যেটা পেয়েছি, এটা হচ্ছে গিয়ে কারেন্টের আরএমএস ভ্যালু। তার মানে আই আরএমএস হচ্ছে কত? 1.04 অ্যাম্পিয়ার। বাট আমি তো অ্যাকচুয়ালি এক্সপ্রেশন বার করতে চাইছি। এক্সপ্রেশন বার করতে চাইছি মানে এই ফর্মে বের করতে চাইছি, কিন্তু এই ফর্মে আমার কি লাগবে? এখানে ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। বাট এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু পেয়েছি। তাহলে কারেন্টের আরএমএস ভ্যালুটাকে আমাকে ফার্স্টে ম্যাক্সিমাম ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাহলে সেটা ফার্স্টে করে নেওয়া যাক। এই জায়গাটা আমি মুছে দিলাম। আরএমএস পেয়েছিলাম 1.04 অ্যাম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু সমান কত হয়? √2 ইন্টু আরএমএস। আরএমএস মানে 1.04। এটাকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে পাবে দেখবে 1.47 অ্যাম্পিয়ার। তাহলে এই অবধি পেয়ে গেলাম। এবারে তাহলে আমরা কারেন্টের যে এক্সপ্রেশন সেটাকে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো সেটা এবার দেখে নেওয়া যাক। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি এবার। দেখো, কারেন্টের এক্সপ্রেশন বার করছি। স্মল আই ইকুয়ালস টু, ফার্স্টে কী হবে? কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু লিখতে হবে। কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1.47। তারপরে ভোল্টেজের যে এক্সপ্রেশন ছিল সেটা কার ফাংশন ছিল? সাইনের ফাংশন ছিল। তাহলে এখানেও আমরা সাইনের ফাংশন লিখলাম। আচ্ছা, তারপরে কত ছিল? 314টি। আমরা তো ফ্রিকোয়েন্সির কোথাও চেঞ্জ করিনি, তাহলে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না করি এখানে এটা ওমেগাটি 314টিই থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায় হবে? এখানে দেখো, ওমেগাটি যেটা মানে 314টি ছিল, শুধু 314টি ছিল, আর এটা রেফারেন্সের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছিল? 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। বাট কারেন্ট যেটা আছে, এটা তো কারেন্টের এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম। কারেন্ট দেখো রেফারেন্সের সাথে 87.28 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর 87.28 ডিগ্রির সামনে সিম্বলটা কি আছে? পজিটিভ সিম্বল। পজিটিভ সিম্বল মানে কি? কারেন্টটা রেফারেন্সকে 87.28 ডিগ্রিতে লিড করছে। তাহলে এখানে কি লিখব? প্লাস, 1 মিনিট, 87.28 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কারেন্টের এক্সপ্রেশন। তো সেটাকেই আমি এখানটায় টোটালটাকে দেখিয়ে রেখেছি। টোটালটাকে আমি আরও একবার এক্সপ্লেন করে দিচ্ছি। এটা কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। এটা হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। ভোল্টেজকে আমি পোলার ফর্মে ডিনোট করতে চাই, তার জন্য আরএমএস ভ্যালুটা এখানটায় লিখেছি। ভোল্টেজকে যেহেতু রেফারেন্স নিয়েছি, রেফারেন্সের সাথে অ্যাঙ্গেল কত হয়েছে? 0 ডিগ্রি। আচ্ছা, জেডের পোলার ফর্ম আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম, সেটা ছিল 210.98 মাইনাস অ্যাঙ্গেল অফ মাইনাস 87.28 ডিগ্রি ওহম। কারেন্ট ইকুয়ালস টু কি? ভি বাই জেড। ভি এর যে ভ্যালু পেয়েছিলাম সেটা এখানে লেখা আছে। জেডের যে ভ্যালুটা পেয়েছিলাম আমরা এখানে, সেটাকে এখানে লেখা আছে। নর্মাল ভাগ করে নিয়েছি, তাতে পেয়েছি এটা। তো তাহলে এখানে এই যে এক্সপ্রেশনে এখানে এটা কি ছিল? আরএমএস ভ্যালু। তাহলে কারেন্টের এখানে 1.04 যেটা পেলাম সেটাও অবভিয়াসলি আরএমএস ভ্যালু, সেটাই লিখলাম আরএমএস। বাট আমরা যখন এরকম এক্সপ্রেশন ক্যালকুলেট করব, সেখানে 311 এটা যেটা আছে সেটা কি? ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই যে আরএমএস ভ্যালুটা পেলাম তাকে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু সমান কী হয়? √2 ইন্টু আরএমএস ভ্যালু। তো সেটা আমরা করলাম।
সেটা করে পেয়েছি আমরা 1.47 ওহম, 47 অ্যাম্পিয়ার। এটা পেয়ে গেলাম। এবার ভোল্টেজ ভি ইকোয়াস টু কী ছিল, ভিএম সাইন ওমেগা টি, এরকম থাকে এক্সপ্রেশনটা। ভিএম ছিল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে কারেন্ট আই সমান কি লিখব, ফার্স্টে ম্যাক্সিমাম ভ্যালু 1.47 গেল, তারপর কি ছিল সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি গেল। কিন্তু এখানে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা রেফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল করেছিল, 0 ডিগ্রি, বাট এখানে কারেন্টটা কত অ্যাঙ্গেল করছে, -87, সরি 1 মিনিট, +87.28 ডিগ্রি, মানে রেফারেন্সকে 87.28 ডিগ্রিতে লিড করছে। তো তাহলে ওমেগা টির সঙ্গে আমরা ফেজটাকে এখানটায় অ্যাড করব, ফেজ অ্যাঙ্গেলটাকে, সেটা হচ্ছে 87.28 ডিগ্রি। যাই হোক, এখানে আমাদের কোশ্চেনে ওমেগার ভ্যালু যেহেতু 314 দিয়ে দিয়েছে, তাহলে এক্সপ্রেশানে আমাদেরকে 314টি লিখতে হবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে কারেন্টের এক্সপ্রেশান। তাহলে কোশ্চেনে দেখবে কি জানতে চেয়েছে, কারেন্টের ভ্যালু জানতে চেয়েছে না কারেন্টের এক্সপ্রেশান জানতে চেয়েছে। ভ্যালু চাইলে তো ডিরেক্ট যেটা দেখালাম যে আই ইকুয়ালস টু ভি আর এম এস বাই জেডের যে ম্যাগনিচিউড সেটা করে দিলেই হবে। আর এক্সপ্রেশন জানতে চাইলে কিন্তু এরকমভাবে করতে হবে। আচ্ছা, এখানে আমি আরও একটা কনফিউশন দূর করে দিই। যখন বলছি কারেন্টের ভ্যালু যদি জানতে চাই, কোন ভ্যালুটার কথা বলবো, কারেন্টের কিন্তু আরএমএস ভ্যালুটা জানতে চাইবে। ঠিক আছে, যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে, কোশ্চেনে ধরো জানতে চাইলো যে কারেন্টের ভ্যালু বার করো, কিন্তু বলে দেওয়া নেই আরএমএস ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে অবশ্যই জানবে যে আরএমএস ভ্যালুর কথা বলছে। তাহলে এটা তো অঙ্ক হয়ে গেল। আমরা একটু থিওরিটিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব এবার। ভোল্টেজকে আমরা রেফারেন্স নিয়েছিলাম, তাহলে ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স নিই, এটা নিলাম সাপোজ ভোল্টেজ, তাহলে ভোল্টেজকে রেফারেন্স নিয়েছিলাম বলেই সেখানে আমরা লিখেছিলাম কি ভোল্টেজ সমান ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কারেন্টের যখন আমরা এক্সপ্রেশন বার করলাম তখন দেখলাম কি কারেন্টের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা ছিল +87.28 ডিগ্রি। তার মানে কি কারেন্ট ভোল্টেজকে 87.28 ডিগ্রিতে লিড করছে। তার মানে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কারেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট। আর এটা হচ্ছে তাহলে 87.28 ডিগ্রি। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা কী দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি। তাহলে এটা হচ্ছে ফাই। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি বার করতে বলে সেখানে আমরা কস ফাই করে দেব, মানে এই ক্ষেত্রে কস 87.28 ডিগ্রি। এটা তোমাদেরকে করতে হবে। ক্যালকুলেটার এটা ক্যালকুলেট করে দেখবে 0.047 আসছে। অবশ্যই লিখে দিতে হবে কিন্তু, লিডিং কারেন্ট যেহেতু লিড করছে। পাওয়ার ফ্যাক্টর লিখলে সাথে সাথে তার সেটা কারেন্ট লিড করছে না ল্যাগ করছে, মানে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং না ল্যাগিং সেটাও কিন্তু মেনশান করে দিতে হবে, না হলে কোনো মানেই থাকলো না জিনিসটার। তাহলে যদি কারেন্টের এক্সপ্রেশন বার করো, তাহলে কারেন্টের এক্সপ্রেশন থেকে দেখো কি কি জিনিস পাওয়া যাচ্ছে। দেখো কারেন্টের যে এক্সপ্রেশন আছে, এই যে এক্সপ্রেশনটা এখানটায় আছে, এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালুর থেকে আরএমএস ভ্যালুও বার করে নিতে পারছি, আবার ফেজ অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেখান থেকে পাওয়ার ফ্যাক্টরও জানতে পারছি। তার মানে কারেন্টের এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা এতগুলো জিনিস জানতে পারি। ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে হয়তো তোমাকে ডিরেক্ট বললো না যে কারেন্টের ভ্যালু বার করো বা কারেন্টের এক্সপ্রেশন বার করো, এটা হয়তো বললো না, বললো পাওয়ার ফ্যাক্টর বের করো। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলেও কিন্তু কারেন্টের এক্সপ্রেশন বার করতে হবে, ভ্যালু বার করলে চলবে না। তাহলে কোশ্চেন কীভাবে ফ্রেম হতে পারে আশা করি বুঝতে পারছো। কারেন্টের ভ্যালু জানতে চাইতে পারে, ভি বাই জেড করে দিলেই সেখানে হয়ে যাবে আরএমএস ভ্যালু ভি এর আর জেডের ম্যাগনিচিউড। কারেন্টের এক্সপ্রেশন বার করতে দিতে পারে, সেক্ষেত্রে কারেন্টের এক্সপ্রেশন যেভাবে বললাম সেভাবে বার করতে দিতে পারে। তার থেকে পাওয়ার ফ্যাক্টর বার করতে দিতে পারে, পাওয়ার ফ্যাক্টর বার করাও শিখিয়ে দিলাম। আবার এরকমও বলতে পারে কারেন্ট হয়তো বারই করতে দিল না, ডিরেক্ট বললো পাওয়ার ফ্যাক্টর বার করো, তাহলে কারেন্টের এক্সপ্রেশন তখন ক্যালকুলেট করতে হবে, দিয়ে পাওয়ার ফ্যাক্টর কীভাবে বার করতে হবে। আর অবশ্যই পাওয়ার ফ্যাক্টর বের করার পর সেটা লিডিং না ল্যাগিং সেটাও কিন্তু সেখানে বলতে হবে। তো যাই হোক, এই অবধি হলো। আচ্ছা, এই যে জিনিসটা দেখলাম, এখানে তো ফেজার ডায়াগ্রাম দিয়ে দেখলাম, যদি আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে বোঝাতে চাই তাহলে এটাও একটু দেখে নেওয়া যাক।
ধরো এই বরাবর আমি নিলাম ওমেগা টি, ভোল্টেজকে রেফারেন্স নিয়েছিলাম, ভোল্টেজকে এঁকে নিলাম, চলো এটা হচ্ছে ভোল্টেজের যে ইকুয়েশানটা দেওয়া আছে কোশ্চেনে, যেটা দিয়ে দিয়েছিল যে ভি ইকোয়ালস টু 311 সাইন 314টি, এটা ধরে নিলাম ভোল্টেজের যে গ্রাফটা। তাহলে এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2, এটা হচ্ছে 180 ডিগ্রি বা 3π/2, সরি 180 ডিগ্রি বা 2π, তারপর এটা 270 ডিগ্রি, 1 মিনিট, এটা হচ্ছে 270 ডিগ্রি বা 3π/2, এটা হচ্ছে 360 ডিগ্রি। এটা গেল কি ভোল্টেজের যে ইকুয়েশানটা দেওয়া আছে, যেটাকে আমরা রেফারেন্স নিয়ে নিয়েছিলাম। এবার আমরা কারেন্ট বার করেছি, কারেন্ট কি দেখলাম 87 ডিগ্রিতে লিড করছে। তাহলে 87 ডিগ্রি আগের থেকে ভোল্টেজ থেকে স্টার্ট হয়েছে, দেখো 0 থেকে স্টার্ট হয়েছে। কারেন্ট যেহেতু 87 ডিগ্রিতে লিড করছে, মানে 87 ডিগ্রি তো এক্স্যাক্ট না, 87 পয়েন্ট সামথিং ছিল, তো আমি 87 ডিগ্রি বলছি আপাতত, 87.28 ডিগ্রি লিড করছে। মানে ভোল্টেজ যদি 0 থেকে স্টার্ট হয়, কারেন্ট 87.28 ডিগ্রি আগের থেকে স্টার্ট হবে। তার মানে বেসিক্যালি ধরো এখান থেকে কারেন্ট স্টার্ট হবে, কারেন্ট দেখো ভোল্টেজকে লিড করছে। তো এইভাবে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে কারেন্ট। ইউলোটা হচ্ছে গিয়ে ভোল্টেজের যে ইকুয়েশানটা কোশ্চেনে দেওয়া আছে, আর রেট যেটা আমরা কারেন্টের এক্সপ্রেশান যেটা বের করলাম তার ওয়েভ ফর্ম। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম কখনো ড্র করতে দেবে না, বা এটার উপর বেস করে যে ফেজার ডায়াগ্রামটা ড্র করলাম, এই ফেজার ডায়াগ্রামটা ড্র করতে দেবে না, এটা তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, আর কিছুই না। তো দেখো সেই জিনিসটাকে এখানটাই করে দিয়েছি আমি, পাওয়ার ফ্যাক্টর যেটা বের করে দিয়েছি, আর বললাম না অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। এবার এই যে সার্কিটটা আছে, সেই সার্কিটের জন্য তোমাকে পাওয়ার বার করতে দিল। আর পাওয়ার আমরা জানি কত ধরনের হয়, 3 ধরনের হয়, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। তো তার জন্য এখানটায় আমি পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করে রেখেছি। পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করা আছে, যার বেসকে দেখানো আছে পি ইকোয়ালস টু ভিআই কস ফাই, যেটা হচ্ছে রিয়াল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, যার ইউনিট হচ্ছে ওয়াট। এটা হচ্ছে গিয়ে রিয়াক্টিভ পাওয়ার, যাকে আমরা কিউ দিয়ে ডিনোট করেছি, আর রিয়াক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে গিয়ে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ। আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটাকে এস দিয়ে ডিনোট করা আছে, আর অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এটার সাথে তো অনেক পরিচিত হয়ে গেছো আশা করি এতদিনে তোমরা, যে ট্রান্সফরমারের যে রেটিং সেটা এই ভোল্ট অ্যাম্পিয়ার ইউনিটেই করা হয়ে থাকে। তো যাই হোক, এবার তোমাকে পাওয়ার ক্যালকুলেট করতে দিল। তো অ্যাক্টিভ পাওয়ার সমান কি পি ইকোয়ালস টু কি ভিআই কস ফাই, রিয়াক্টিভ পাওয়ার সমান কি কিউ ইকোয়ালস টু ভিআই সাইন ফাই, আর অ্যাপারেন্ট পাওয়ার এস ইকোয়ালস টু হচ্ছে ভিআই। এবার দেখো এখানে প্রত্যেকটাতেই ভোল্টেজ আর কারেন্টের একটা ব্যাপার আছে। অ্যাক্টিভ পাওয়ারেও ভিআই কস ফাই ভিআই আছে সেখানে, রিয়াক্টিভ পাওয়ারেও ভিআই সাইন ফাই সেখানেও ভিআই আছে, অ্যাপারেন্ট পাওয়ারে ভিআই সেখানে তো ভিআই আছেই। তাহলে এখানে ভোল্টেজ আর কারেন্ট, কোন ভোল্টেজ কোন কারেন্ট, অবশ্যই কিন্তু আরএমএস ভ্যালু। ভোল্টেজ আরএমএস ভ্যালু, কারেন্টেরও আরএমএস ভ্যালু। এই জিনিসগুলো কিন্তু ভালো করে কেয়ার করতে হবে, যেগুলো পরীক্ষায় ভুল করে দিয়ে আসো, ম্যাক্সিমাম ভ্যালু হয়তো বসিয়ে দিয়ে চলে আসো, বাট সেটা কিন্তু হবে না। তাহলে অ্যাক্টিভ পাওয়ার যদি বার করতে বলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, তাই তো? আচ্ছা 1 মিনিট, আমি একটু জিনিসটা মুছে নিই। ধরো তোমাকে অ্যাক্টিভ পাওয়ার বার করতে দিল, তো অ্যাক্টিভ পাওয়ার মানে কি ভিআই কস পাই। আমি বারবার এখানে আর আরএমএস লিখছি না, এটুকু মনে রাখো, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস পাই। ভিআরএমএসের ভ্যালু শুরুতেই তুমি বের করে নিয়েছো, কত বের করেছিলে 219.91 ভোল্ট। আইআরএমএসের ভ্যালুও তুমি একটু আগে ক্যালকুলেট করে নিয়েছো 1.04 অ্যাম্পিয়ার। আর কস পাই তো এখানেই দেখো ক্যালকুলেট করাই আছে 0.047। তো এগুলোকে মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাব অ্যাক্টিভ পাওয়ার, তার ইউনিট হবে ওয়াট। আচ্ছা, এবার যদি বলা হয় রিয়াক্টিভ পাওয়ার বার করতে, রিয়াক্টিভ পাওয়ার কী হয় ভিআই সাইন ফাই। ভিআরএমএস আর আইআরএমএস এর ভ্যালু তো ক্যালকুলেট করা হয়েই গেছে। কস ফাই এর ভ্যালু হচ্ছে 0.047, সেখান থেকে সাইন ফাই এর ভ্যালু ক্যালকুলেট করে নেবে, দুভাবে ক্যালকুলেট করতে পারো। ক্যালকুলেটারে কস ফাই সমান এটা, তার মানে ফাই ইকোয়াস টু কস ইনভার্স যত পাবে সেটাকে সাইন অফ তত করে বার করে নিতে পারো। কিংবা যদি একটু ক্যালকুলেশন করে নিতেই চাও, আমরা কি জানি সাইন ফাই সমান হচ্ছে √1 কস স্কোয়ার ফাই, এরকম করেও সাইন ফাই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারো। সেখান থেকে পেয়ে যাবে তাহলে
অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এর ইউনিট কী হবে? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর যদি অ্যাপারেন্ট পাওয়ার ক্যালকুলেট করতে বলে তাহলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস করে দিলেই পেয়ে যাবে অ্যাপারেন্ট পাওয়ার, যার ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এটা গেল একটা প্রসিডিওর। আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিআই স্টার। এভাবে করা যায়, এটাতে ডিরেক্টলি একেবারে সব ভ্যালুগুলো বেরিয়ে যায়। বাট এটা আমি এই লেকচারে শেখাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি শেখানো তো হয়ে গেছে, এই লেকচারে আমি এভাবে এটা অঙ্কটা করছি না, অন্য আর একটা লেকচারে করবো, নাহলে লেকচারটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এখানে জাস্ট একটা প্রসিডিওর দেওয়া থাকলো। তাহলে এইভাবে আমরা এখান থেকে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। তো এখানে দেখে নিও সেই জিনিসগুলোকেই ক্যালকুলেট করে রাখা আছে, প্রত্যেকটা ক্যালকুলেট করে এই স্লাইডটার সাথে তোমার নিজের অ্যান্সার চেক করে নেবে। আচ্ছা, এবার এখানে যে মেন যে সার্কিটটা ছিল সেই সার্কিটে, এক মিনিট, এই যে সার্কিটটা ছিল সেই সার্কিটে বলেছিলাম রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ ভিআর, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিএল, ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিসি, এগুলোর ভ্যালুও বার করতে দিতে পারে পরীক্ষাতে। তাহলে কিভাবে করবে সেগুলো দেখো। ভিআর যদি বার করতে চাই, ভিআর কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তো একটা আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে ভিআর ইকুয়ালস টু কী লিখতে পারি? আই ইন্টু আর। এখানে আই যে আই এর কথা বলছি সেটা কিন্তু অবশ্যই আরএমএস ভ্যালু, যেটার ভ্যালু 1.04 অ্যাম্পিয়ার ক্যালকুলেট করেছো। আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 10 ওহম। তাহলে গুণ করে দিলে আমি পেয়ে যাব ভিআর, ইউনিট হবে অবশ্যই ভোল্টে। যদি ভিএল বার করতে চাও, ভিএল ইকুয়ালস টু কী হবে? কারেন্ট ইন্টু ভিএলটা কার অ্যাক্রসের ভোল্টেজ? ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ। ইন্ডাকটেন্সের জন্য যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটা কত? এক্সেল। তাহলে এক্সেল ওহমের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, কতটা ভোল্টেজ পাবো? ভিএল ইকুয়ালস টু আই এক্সেল। যেটা ভুল করে সবাই, ভিএল ইকুয়ালস টু, মানে অনেকেই ভুল করে, ভিএল ইকুয়ালস টু আই ইন্টু এল করে দেয়। না, ভিএল ইকুয়ালস টু কিন্তু আই ইন্টু এল নয়, ভিএল ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু এক্সেল। আর এখানে যে কারেন্টের কথা বলছি সেটাও কিন্তু আরএমএস ভ্যালু, নট ম্যাক্সিমাম ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সেরকম কিন্তু নয়। তাহলে আরএমএস ভ্যালু কত আমরা পেয়েছি? 1.04। আর এক্সেলের ভ্যালু তো আমরা ক্যালকুলেট করেছিলাম, দুটোকে মাল্টিপ্লাই করে দিলে পেয়ে যাব ভিএল এর ভ্যালু, যার ইউনিট অবশ্যই ভোল্টে। ভিসি কার অ্যাক্রসের ভোল্টেজ? ভিসি হচ্ছে ক্যাপাসিটারের অ্যাক্রসের ভোল্টেজ। ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট কত? কারেন্ট তো সবই সিরিজে কানেক্ট আছে, সবার মধ্যে দিয়ে সেম কারেন্টই যাচ্ছে। আইআরএমএস, আই লিখলাম এখানটায়, আই ইন্টু ক্যাপাসিটারের জন্য রিয়াক্টেন্স কত? ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সি। তাহলে ভিসি ইকুয়ালস টু হচ্ছে আই এক্সি, যেখানে আই হচ্ছে আরএমএস ভ্যালু, এক্সির ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়েছি, ভিসির ভ্যালু তাহলে সেখান থেকে পেয়ে যাব, যার ইউনিট হচ্ছে অবশ্যই ভোল্ট। দেখো সেটাই এখানটায় করা আছে, ভিআর, ভিএল, ভিসি প্রত্যেকটার ভ্যালু ক্যালকুলেট করে রাখা আছে। প্রত্যেকটাকে তুমি নিজে ক্যালকুলেট করবে, দিয়ে এর সঙ্গে মিলিয়ে নেবে। আচ্ছা, এবার আসছি, এটা তো গেল হচ্ছে গিয়ে নর্মাল যা যা এখান থেকে ক্যালকুলেট আমরা করলাম। আমি কি কি ক্যালকুলেট করলাম একবার একটু ছোট্ট করে রিভাইজ করে নেওয়া যাক। সাপ্লাই ভোল্টেজ থেকে, সাপ্লাই ভোল্টেজের এক মিনিট, সাপ্লাই ভোল্টেজ হয়তো তোমাকে দিয়ে দিল, সাপ্লাই ভোল্টেজ দিয়ে দেওয়ার পরে যেটা ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু সেটা হয়তো ক্যালকুলেট করতে দিল, তারপরে হয়তো ওমেগার ভ্যালু ক্যালকুলেট করতে দিল, ফ্রিকোয়েন্সির ভ্যালু বা টাইম পিরিয়ডের ভ্যালু, এগুলো তো একদম বেসিক কোশ্চেন, খুব ছোট ছোট কোশ্চেন, 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন। তারপরে আর যেটা দিতে পারে, কারেন্টের, এক্সেলের ভ্যালু ক্যালকুলেট করতে দিল, এক্সির ভ্যালু ক্যালকুলেট করতে দিল, এটা দিতে পারে। আচ্ছা, ইম্পিডেন্সের ভ্যালু ক্যালকুলেট করতে দিতে পারে, ইম্পিডেন্স রেক্ট্যাঙ্গুলার ফর্মে বলতে পারে, বা ইম্পিডেন্সকে পোলার ফর্মে বার করতে দিতে পারে, বা ইম্পিডেন্সের ম্যাগনিটিউড বার করতে দিতে পারে, মানে মডজেট বার করতে দিতে পারে। কারেন্টের এক্সপ্রেশন বার করতে দিতে পারে, কিংবা কারেন্টের ভ্যালু বার করতে দিতে পারে। কারেন্টের ভ্যালু যদি বলে কিছু দেওয়ার না থাকে তাহলে বুঝবে হচ্ছে কি আরএমএস ভ্যালুর কথা বলছে। কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুও ডিরেক্ট জানতে চাইতে পারে, যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, তাও জানতে চাইতে পারে। আবার যেটা জানতে চাইতে পারে সেটা হচ্ছে কি কারেন্টের এক্সপ্রেশন জানতে চাইতে পারে, তাহলে সেটাও করতে হবে। আর কি করতে পারে? আর যেটা করতে পারে সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু এখান থেকে আমাকে জানতে চাইতে পারে। আবার হয়তো এগুলো এত কিছু জানতে না চেয়ে ডিরেক্ট হয়তো শুধু পাওয়ার ফ্যাক্টরের কথাই জানতে চাইলো, তাহলে সেক্ষেত্রেও আমার আই এর এক্সপ্রেশন বার করতে হবে। আই এর এক্সপ্রেশন বার না করলে তো আমি পাওয়ার ফ্যাক্টর বা ফেজ অ্যাঙ্গেল পাবো না, ফেজ অ্যাঙ্গেল না পেলে পাওয়ার ফ্যাক্টরও পাবো না। আর এখানে পাওয়ার ফ্যাক্টর যখনই বের করতে দেবে, বের করার পরে সেটা লিডিং না ল্যাগিং
না ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে তো লেখার দরকার নেই, লিডিং না ল্যাগিং সেটা সেখানে মেনশন করে দিতে হবে। এটা হলো। আর কি জানতে চাইতে পারে? রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আর ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এগুলো জানতে চাইতে পারে। আর কি জানতে চাইতে পারে? অ্যাক্টিভ পাওয়ার পি এর ভ্যালু জানতে চাইতে পারে, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ এর ভ্যালু জানতে চাইতে পারে, বা অ্যাপারেন্ট পাওয়ার এস এর ভ্যালু জানতে চাইতে পারে। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস বলি, এটা একটু ভালো করে খেয়াল করবে। এই যে সার্কিটটা আছে, এক মিনিট, এই যে সার্কিটটা আছে, এখানে একটু আমাকে মুছে নিতে দাও। এই সার্কিটে দেখো তিনখানা এলিমেন্ট আছে না, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এবার ভালো করে খেয়াল করে দেখো, আমি একটা কথা অনেকবার বলেছি এর আগে, যে সার্কিটের যে বেসিক তিনটে এলিমেন্ট, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, এই তিনটের মধ্যে শুধুমাত্র রেজিস্টারে হচ্ছে কি লস হয়। ইন্ডাক্টর আর ক্যাপাসিটার যদি আইডিয়াল হয়, এদের মধ্যে কিন্তু কোনো লস হয় না। তাহলে রেজিস্টার বা রেজিস্ট্যান্সে যে লসটা হয় সেটাই হচ্ছে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার। রেজিস্টার আই কারেন্ট যদি আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হয়, তাহলে কতটা পরিমাণ পাওয়ার লস হয় আমরা দেখেছিলাম, যেটাকে কপার লস বলতাম, আই স্কোয়ার আর লস। এবার দেখো এখানে রেজিস্ট্যান্স আছে আর, ওর মধ্যে দিয়ে দেখো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যে কপার লস হবে সেটাই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ পাওয়ার আই স্কোয়ার আর, যেখানে আইটা হচ্ছে কিন্তু আরএমএস ভ্যালু। তো আই আরএমএস এর স্কোয়ার ইন্টু আর, এটা যদি করো সেটাও কিন্তু আমার অ্যাক্টিভ পাওয়ারকেই ডিনোট করবে। মানে এই জায়গাটা একবার একটু দেখবে, অ্যাক্টিভ পাওয়ার যখন বের করতে দিয়েছে, এখানে আমরা করেছি কি, পি ইকুয়ালস টু ভিআই কস ফাই, যেখানে ভি আর আই দুটোই হচ্ছে আরএমএস ভ্যালু। এটাও যেমন একটা বার করার প্রসিডিওর, আর একটাও তুমি এভাবে বের করতে পারো, আই আরএমএস এর স্কোয়ার ইন্টু আর, এটা করলেও কিন্তু অ্যাক্টিভ পাওয়ার বেরোবে। দুটোর ক্ষেত্রেই অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? তাহলে এইভাবেও কিন্তু অ্যাক্টিভ পাওয়ার বার করতে পারি আমরা। কারণ কি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স, এই তিনটের মধ্যে শুধুমাত্র রেজিস্ট্যান্সেই পাচ্ছি আমরা অ্যাক্টিভ পাওয়ার, বাকি দুটোতে তো পাবো না। তাহলে এভাবেও করা যায়, দুটোর মধ্যে যে কোনো একটাতে করতে পারো। এখানে দেখবে এখানে অ্যাক্টিভ পাওয়ার তো 10.75 এসছে, এই প্রসিডিওরে করলে 10 পয়েন্ট সামথিং আসবে, এক্স্যাক্ট একই আসবে না। কারণ এই যে ভিআরএমএস আইআরএমএস এগুলো বের করেছি, এগুলো আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, যার জন্য এই প্রসিডিওর আর এই প্রসিডিওরে একদম সেম অ্যান্সার আসবে না, কিছুটা ডিফারেন্স আসবে। বাট অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশন যদি আমরা না নিতাম, তাহলে সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেম আসবে। পরীক্ষাতে দুটোর মধ্যে যে কোনো একটাই করতে পারো। আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, এটা তো শিখিয়ে দিয়েছিলাম, তাহলে এটার কেন জরুরি হলো, এটা কি জানতেই হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখানে অঙ্কটা ছোট আছে, যেটা প্রসিডিওরে করবে সেই প্রসিডিওরে হবে, বাট কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়বে, সেখানে বিভিন্ন ধরনের লোড যেখানে ইউজ হবে, আরএলসি টাইপের লোড ইউজ হবে যেখানে, সেখানে এই কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেক জিনিসকে ছোট করে ক্যালকুলেশন করা যাবে, যার জন্য এটাকে একটু কেয়ার করবে। আচ্ছা, যাই হোক, এবার আমি বেসিক জায়গাগুলো তো হয়ে গেল, এবার আসছি আমি রেজোনেন্সে। আবার এটাকে একটু মুছে নেওয়ার টাইম দেবে। সিরিজ আরএলসি সার্কিটের কথা বলছি, তো সেখানে রেজোনেন্সের কথা বলছি। আর রেজোনেন্স আমরা কি জানি, যে রেজোনেন্স হচ্ছে গিয়ে সার্কিটের সেই কন্ডিশন যখন সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে। তো পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে যখন আচরণ করে, আমরা এখানে আরএলসি সার্কিট যেটা নিয়েছি, সিরিজ আরএলসি সার্কিট, সেটার ক্ষেত্রে যে ইম্পিডেন্স, সেটা কি দেখেছিলাম, জেড ইকুয়ালস টু আর প্লাস জি ইন্টু এক্সএল মাইনাস এক্সি। তাহলে সার্কিট যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে, তাহলে জেড ইকুয়ালস টু আর হবে, এই পোর্শনটা জিরো হয়ে যাবে। তাহলে অ্যাট রেজোনেন্স আমি বলতেই পারি এক্সএল মাইনাস এক্সি ইকুয়ালস টু জিরো, অর এক্সএল ইকুয়ালস টু এক্সি। এক্সএল মানে ওমেগা জিরো এল, আর এক্সি মানে 1/ওমেগা জিরো সি, যেখানে ওমেগা জিরো হচ্ছে রেজোনেন্সের সময় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওমেগা জিরো স্কোয়ার ইকুয়ালস টু 1/LC, অর
ওমেগা জিরো ইকুয়ালস টু হচ্ছে কত, দুদিকে রুট করে দিলে কত পাবো বলো, 1/√LC। আর ওমেগা জিরো মানে আমরা জানি 2πf0, আর f0 সমান দাঁড়ায় 1/2π ইন্টু √LC। তাহলে এই সার্কিট থেকে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিও বার করতে দিতে পারে, সেটাই দেখো এখানে করা আছে। রেজোনেটিং ফ্রিকোয়েন্সি f0 ইকুয়ালস টু 1/2π√LC। এল এর ভ্যালু, সি এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। খেয়াল যেটা রাখতে হবে সেটা হচ্ছে যখন ভ্যালুগুলো পুট করবে তখন নর্মাল যেন ইন্ডাকটেন্সের ইউনিট হেনরিতে থাকে, ক্যাপাসিটেন্সের ইউনিট ফ্যারাডে থাকে, সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, সেটাকে জাস্ট ভালো করে খেয়াল রাখবে। ফ্রিকোয়েন্সির কথা বলছি, ইউনিট হচ্ছে হার্জ। যদি রেজোনেটিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দেয়, অঙ্কে 1 থেকে 2 নাম্বার থাকে, তাহলে জাস্ট এই ফর্মুলাটা লিখে দিলেই হবে। বাট যদি দেখো একটু বেশি নাম্বার আছে, তাহলে এই জিনিসটা একটু ডিরাইভ করে দেখিয়ে দিও। তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। আর কি বার করতে দিতে হবে, যে রেজোনেন্সের সময় সার্কিটের ইম্পিডেন্স কত হবে। তো কি বললাম, এক মিনিট, রেজোনেন্সের সময় সার্কিটের ইম্পিডেন্স কত হয়েছে সেটা জানতে চাইতে পারে। তো রেজোনেন্স তো সেই সিচুয়েশান বলেই দিলাম, যে কোন সিচুয়েশান, যে সিচুয়েশানে সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে। তাহলে জেড ইকুয়ালস টু কী হবে, আর হবে। তাহলে অ্যাট রেজোনেন্স সার্কিটের ইম্পিডেন্স সমান হবে কত, জেড ইকুয়ালস টু আর ইকুয়ালস টু, এখানে আর এর ভ্যালু দেওয়া ছিল 10 ওহম, সেটাই করা আছে। আচ্ছা, আর কি কি জিনিস বলতে পারে, রেজোনেন্সের সময় কারেন্ট কত হবে সেটা বার করতে দিতে পারে। চলো সেই জিনিসটা না আমরা একটু এখানে লিখে করে নিই, তাহলে সুবিধা হবে, আগেই করে নিই। বললো কি, যে রেজোনেন্সের সময় এক হচ্ছে ইম্পিডেন্স কত হবে বার করতে দিল, সেটা তো আমরা দেখলাম জেড ইকুয়ালস টু আর। বলতে পারে পাওয়ার ফ্যাক্টর কত হবে সে সময় সার্কিটের। তো সার্কিট যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে, পাওয়ার ফ্যাক্টর অবশ্যই 1 হবে। মানে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে ইন ফেজ, ভোল্টেজ আর কারেন্ট আর ইন ফেজ। ধরো এবার বের করতে দিল কারেন্টের ভ্যালু বার করতে দিল, মানে IRMS বার করতে দিল। কারেন্ট সমান কী হবে, ভোল্টেজ বাই ইম্পিডেন্স। আর রেজোনেন্সে ইম্পিডেন্স মানে কি, রেজিস্ট্যান্সের সাথে সমান। ভোল্টেজের ভ্যালু আমরা কত পেয়েছি বলো, ভোল্টেজের ভ্যালু পেয়েছিলাম 219.91, আর আর এর ভ্যালু 10, তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি এখানে 21.991 অ্যাম্পিয়ার, এত পেয়ে যাচ্ছি। এটা গেল IRMS। যদি বলে না কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু বার করো, তাহলে কি করব, RMS ভ্যালু এটা, একে √2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব। আবার বলতে পারে কারেন্টের এক্সপ্রেশন বার করো, এখানে ভোল্টেজের এক্সপ্রেশন কত ছিল। আচ্ছা এক মিনিট, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করেই দিই, কারণ ম্যাক্সিমাম ভ্যালু লিখতে, এক্সপ্রেশন লিখতে গেলে তো আমার লাগবে। ম্যাক্সিমাম ভ্যালু সমান কত হবে, √2 ইন্টু IRMS। তাহলে IRMS-এর এই যে ভ্যালুটা পেয়েছি, একে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবে দেখবে 31.1 অ্যাম্পিয়ার। এবার সাপোজ বললো যে কারেন্টের এক্সপ্রেশন বার করে দেখাও। তো ভোল্টেজের এক্সপ্রেশন কত দেওয়া ছিল, 311 সাইন 314টি, এত ভোল্ট দেওয়া ছিল। এটাকে যদি আমরা রেফারেন্স নিয়ে নিই, কারেন্টের এক্সপ্রেশন কত পাবো, ভোল্টেজের ফার্স্টে কী ছিল, ম্যাক্সিমাম ভ্যালু লেখা ছিল, তাহলে কারেন্টের ফার্স্টে ম্যাক্সিমাম ভ্যালু লিখতে হবে, সেটা কত, 31.1। ভোল্টেজ ছিল সাইনের ফাংশন, কারেন্টকেও সাইনের ফাংশন লিখলাম। তারপর ছিল ওমেগাটি মানে 314টি লিখলাম। ভোল্টেজ আর কারেন্ট তো ইন ফেজে আছে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স নাই। ভোল্টেজ যদি 314টি মানে সাইনের সাথে 314টি থাকে, এখানেও তাই থাকবে। এর সঙ্গে কোনো অ্যাঙ্গেল যোগ বা বিয়োগের তো কোনো কোশ্চেনই নেই। কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে দেখো যে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ, তার মানে ফাই হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি 314টি প্লাস 0 ডিগ্রি। তো কোনো কিছুর সাথে 0 যোগ করাও যায়, না করাও তাই।
তাহলে এটা গেল হচ্ছে গিয়ে কারেন্টের এক্সপ্রেশন। দেখো সেই জিনিসগুলো এখানে করে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে। তাহলে আইআরএমএস করা আছে, সেখান থেকে আই ম্যাক্স, পাওয়ার ফ্যাক্টর, কারেন্টের এক্সপ্রেশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে আরও একটা ভালো কোশ্চেন হতে পারে, যেটা এখানে আমি লিখিনি, খাতায় লিখে নেবে। রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজকে নিয়েছিলাম কত, ভিআর, ইন্ডাক্টারে নিয়েছিলাম ভিএল, ক্যাপাসিটারে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ভিসি। একটু আগে ভিআর ভিএল ভিসি বার করেছিলাম, যেটা ছিল নর্মাল কন্ডিশনে। এখানেও বার করতে দিতে পারে যে রেজোনেন্সের সময় ভিআর কত হবে, ভিএল কত হবে, ভিসি কত হবে। দেখো রেজোনেন্সের সময় কিন্তু কারেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই যে আইআরএমএস, নর্মাল কন্ডিশনে আইআরএমএস কত বার করেছিলে খেয়াল করে দেখো, 1.04 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু আইআরএমএস চেঞ্জ হয়ে গেছে, এতটা হয়েছে 21.991 অ্যাম্পিয়ার। তাহলে ভিআরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভিআর যখন বার করবে, যে আইআরএমএসটা ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই রেজোনেন্সের সময়, মানে 21.991 ইন্টু রেজিস্ট্যান্স কত 10। একই রকমভাবে ভিএল যখন বার করবে 21.991 ইন্টু এক্সএল। একই রকমভাবে ভিসি যখন বার করবে 21.991 ইন্টু এক্সি। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে নর্মাল কন্ডিশনেও ভিআর ভিএল ভিসি বার করতে দিতে পারে, রেজোনেন্সের সময় ভিআর ভিএল আর ভিসি বার করতে দিতে পারে। দুটোর ভ্যালু কিন্তু আলাদা হবে, কারণ রেজোনেন্সের সময় আর নর্মাল কন্ডিশনের সময় কারেন্ট কিন্তু আলাদা আলাদা, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, আর কি বার করতে দিতে পারে, কোয়ালিটি ফ্যাক্টর বার করতে দিতে পারে। কোয়ালিটি ফ্যাক্টরের তো ফর্মুলা আমরা দেখেইছিলাম, ডিরাইভ করেছিলাম, কিউ জিরো ইকুয়ালস টু ওমেগা জিরো এল বাই আর, আর ওমেগা জিরো মানে 2 পাই এফ জিরো এল বাই আর। এফ জিরো কি, রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। রেজোনেটিং ফ্রিকোয়েন্সি আমরা এটা বার করেছিলাম, বসিয়ে দেবে, পেয়ে যাবে। কোয়ালিটি ফ্যাক্টর তো ইউনিট হয় না, যার জন্য কোনো ইউনিট দেওয়া নাই। ভুল যেটা করে দেওয়া থাকে সব করে দিয়ে থাকে সবাই। এক্সপ্রেশন যেটা দেওয়া ছিল ভি ইকুয়ালস টু 311 সাইন 314 টি, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বার করেছিলাম 50 হার্জ। কিউ ইকুয়ালস টু ওমেগা জিরো এল করার সময় এখানে যে এফ জিরো আছে, ভুল করে এই ভ্যালুটা বসিয়ে দেয় সবাই, এটা হবে না। এটা তো নর্মাল ফ্রিকোয়েন্সি, আমাকে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে কোয়ালিটি ফ্যাক্টর বার করতে হবে। তো রেজোনেটিং ফ্রিকোয়েন্সি কত ছিল, 581.446 হার্জ, যেটা আমরা বের করেছিলাম। তাহলে সেই ভ্যালুগুলো কিন্তু দেখে বসাবে, কোন ভ্যালু পুট করছো সেটা দেখে বসাবে, কারণ প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, কোন কন্ডিশনের জন্য ক্যালকুলেট করছো সেই কন্ডিশনের ভ্যালুগুলো বসাতে হবে। তো কোয়ালিটি ফ্যাক্টরের এটা একটা ফর্মুলা, এটা দিয়েই করতে হবে, তার কোনো মানে নেই। কিউ জিরো ইকুয়ালস টু 1/ω0 CR, এটা একটা ফর্মুলা ছিল, এখান দিয়েও করতে পারো। কোয়ালিটি ফ্যাক্টরের আরও একটা ফর্মুলা ছিল 1/R ইন্টু √L/C, এই ফর্মুলাতেও করতে পারো। যে ফর্মুলাতেই করো আলটিমেটলি একই অ্যান্সারই আসবে, তো যেটার জন্য খুশি করতেই পারো। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটাই, একটা মিনিট, কোশ্চেনে এল এর ভ্যালুও দেওয়া ছিল, সি এর ভ্যালুও দেওয়া ছিল, দিয়ে এফ জিরো বার করতে দিয়েছিল। এমনও হতে পারে কোনো কোনো অঙ্কে তোমাকে এফ জিরো বলে দেওয়া থাকবে, এল বলে দেওয়া থাকবে, দিয়ে হয়তো বলল সি এর ভ্যালুটা বার করো, যে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হলে, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হলে অমুক ফ্রিকোয়েন্সিতে কি বলে সার্কিটটা রেজোনেন্সে থাকবে। তো সবসময় যে এই ফর্ম্যাটেই অঙ্ক আসতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এই ফর্মুলাতে হবে, এই ফর্মুলার মধ্যে দেখো এফ জিরো এল আর সি তিনটের মধ্যে হয়তো যে কোনো দুটো তোমাকে দিয়ে দেবে, যে কোনো একটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, যাই হোক, এবারে তোমাকে বের করতে দিল হয়তো ব্যান্ড ওয়াইড বার করতে দিল। তো ব্যান্ড ওয়াইডের জন্য আমি গ্রাফটা রেখেছি, যেটা থিওরিতে একবার বোঝানো হয়েছিল, তাও আমি এখানটায় রেখেছি। দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে কারেন্টের গ্রাফ, এটা হচ্ছে গিয়ে ইম্পিডেন্সের গ্রাফ। আচ্ছা, দেখো রেজোনেন্সের সময় কি হয়, সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করে। সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে আচরণ করছে, তখন জেড ইকুয়ালস টু আর হয়ে যাচ্ছে। নর্মাল টাইমে কি হয়, জেড ইকুয়ালস টু √R² প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্স সমান কি হবে, এক্সএল মাইনাস বা এক্সএল ডিফারেন্স অফ এক্সি করে দিলাম আমি।
এটাই হয়। দেখেই বুঝতে পারছো জেড ইকুয়ালস টু আর এখানে, আর এখানে জেড ইকুয়ালস টু হচ্ছে এই টোটালটা, তার মানে দেখে কি বোঝা যাচ্ছে যে এটার ভ্যালু, এই যে সেকেন্ডে যেটা আছে, সেকেন্ডে এটার ভ্যালু কি বেশি, আর জেড ইকুয়ালস টু আর ভ্যালুটা কি কম। তার মানে কি রেজোনেন্সের সময় সার্কিটের যে ইম্পিডেন্স সেটা মিনিমাম হয়, যার জন্য দেখো এইখানে ইম্পিডেন্সটা কী হয়েছে মিনিমাম। এই গ্রাফটা তো হচ্ছে গিয়ে ইম্পিডেন্সের গ্রাফ, সেই গ্রাফটার লোয়েস্ট পয়েন্ট কোনটা এটা, তাহলে এই পয়েন্টটা কখন অ্যাপিয়ার হবে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে, যার জন্য দেখো F0 রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স হয়েছে গিয়ে মিনিমাম। আর ইম্পিডেন্স যদি মিনিমাম হয় কারেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম, কারণ কারেন্ট ইকুয়ালস টু কি ভি বাই জেড। রেজোনেন্সের সময় জেড হচ্ছে মিনিমাম, তাহলে কারেন্ট সে সময় কী হবে ম্যাক্সিমাম, যার জন্য দেখো রেজোনেন্সের সময় কারেন্ট হয়ে গেছে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে এবার জিনিসটাকে মুছে নিই একবার। এই জিনিসটা তো একবার থিওরি পড়ার সময়তেই বুঝিয়েছিলাম, যার জন্য এখানে শর্টে আমি একটু বোঝালাম। তাহলে এটা হচ্ছে গিয়ে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে I0 দিয়ে ডিনোট করেছি এখানটায়। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু যদি I0 হয়, কারেন্টের আরএমএস ভ্যালু কত হবে I0/√2। এইটুকু যদি I0 হয়, দেখা যাচ্ছে হয়তো হিসাব করে এইটুকু হচ্ছে I0/√2। দেখো এবার I0/√2 যে লাইনটা আছে সেটা এখানে, এটা তো কারেন্টের গ্রাফ, তো কারেন্টের গ্রাফকে দুটো পয়েন্টে কাট করছে, মানে এই পয়েন্টেও কারেন্টের ভ্যালু I0/√2, এই পয়েন্টেও কারেন্টের ভ্যালু হচ্ছে I0/√2। প্রথমে এই পয়েন্টে যে I0/√2 পাচ্ছি সেটা F1 ফ্রিকোয়েন্সির জন্য, আর সেকেন্ডে I0/√2 ভ্যালুটা পাচ্ছি F2 ফ্রিকোয়েন্সির জন্য। তাহলে দুটো ফ্রিকোয়েন্সির জন্য আমরা I0/√2 পাচ্ছি। এই F1কে বলা হয় লোয়ার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি, আর এটাকে বলা হয় আপার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি। আর ব্যান্ড ওয়াইড কি, ব্যান্ড ওয়াইড হচ্ছে গিয়ে F2 - F1, এটাকে হচ্ছে বলি আমরা কি ব্যান্ড ওয়াইড। তাহলে ব্যান্ড ওয়াইডের ইউনিট দেখেই কি বুঝতে পারছো, সেটা হচ্ছে গিয়ে হার্জ। ব্যান্ড ওয়াইডের ফর্মুলা কী হবে সেটাও আমরা দেখেছিলাম কি, যে ব্যান্ড ওয়াইড ইকুয়ালস টু হচ্ছে বলো R/2πL। কোশ্চেনে আর এর ভ্যালুও দেওয়া আছে, এল এর ভ্যালুও দেওয়া আছে, দুটোকে যদি আমরা পুট করে দিই তাহলে পেয়ে যাব ব্যান্ড ওয়াইডের ভ্যালু। দেখো সেটাই করা আছে, ব্যান্ড ওয়াইড ইকুয়ালস টু R/2πL, আর ইউনিট কিন্তু হার্জ, সেটাও খেয়াল রাখবে। ব্যান্ড ওয়াইডকে এভাবেই যে এক্সপ্রেস করতে হবে তার কোনো মানে নেই, ব্যান্ড ওয়াইডকে আরও একভাবে এক্সপ্রেস করা যেতে পারে, ব্যান্ড ওয়াইড ইকুয়ালস টু F0/Q0। রেজোনেটিং ফ্রিকোয়েন্সির ভ্যালু একটু আগে ক্যালকুলেট করেছিলে 581.446 হার্জ, আর কোয়ালিটি ফ্যাক্টর অ্যাট রেজোনেন্স সেটাও ক্যালকুলেট করেছিল 1.826, সেটা তো ভ্যালুগুলো পুট করে দিও, ব্যান্ড ওয়াইডের ভ্যালু পেয়ে যাবে, ইউনিট অবশ্যই হার্জে। তাহলে এটার একটা প্রসিডিওর। অনেক সময় ছোট অঙ্কে এরকমও চলে আসে যে তোমাকে ব্যান্ড ওয়াইড দিয়ে দিল, আরএলসি সিরিজ সার্কিটের RLC এর ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে তুমি F0 ভ্যালু পেয়ে যাবে, দিয়ে বললো কোয়ালিটি ফ্যাক্টর বার করো, এটাও হয়তো এরকমভাবে দিতে পারে। বা কোয়ালিটি ফ্যাক্টর হয়তো দিয়ে দিয়েছে, F0 দিয়ে দিয়েছে, এখানে যেরকম বললো ব্যান্ড ওয়াইড বার করতে, তো বিভিন্নভাবে দুটো জিনিস দিয়ে দেবে, একটা জিনিস বের করতে হবে, এরকম করে ক্যালকুলেট করতে দেয়। আচ্ছা, এবার বললো যে এখানে তো আমরা দেখলাম কি ব্যান্ড ওয়াইড ক্যালকুলেট করলাম, এবার এই যে লোয়ার আর আপার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি যেগুলো ছিল, মানে এই যে F1 আর F2, F1 হচ্ছে লোয়ার আর F2 হচ্ছে আপার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি, বললো কি F1 এর ভ্যালু ক্যালকুলেট করো আর F2 এর ভ্যালুও ক্যালকুলেট করো, কি করে বের করবে সেটা এবার দেখা যাক। দেখো ব্যান্ড ওয়াইড মানে F2 - F1, F2 - F1 এর যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম সেটা পেয়েছিলাম কত 318.47 হার্জ, এত আমরা পেয়েছিলাম। দেখে নেওয়া যাক একবার,
এই যে 318.47 হার্জ। আচ্ছা, এবার ক্যালকুলেট করতে দিয়েছে তোমাকে F1 আর F2 ভ্যালু যদি ক্যালকুলেট করতে দেয়, এই ইকুয়েশান থেকে তো F1 F2 পাবো না, কারণ ইকুয়েশান এখানে একটা, ভ্যারিয়েবল দুটো, দুটো আননোন কোয়ান্টিটি, তো তাদের ভ্যালু তো পারবো না। তাহলে আমার আর একটা মিনিমাম ইকুয়েশান লাগবে। তাহলে এখানে এই যে গ্রাফটা এঁকেছিলাম, এখানে এই যে গ্রাফটা আঁকা আছে, এটা লোয়ার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি, এটা আপার হাফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি, আর F0, F0 কি? F0 হচ্ছে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। এই F0, F1 আর F2-র মধ্যে রিলেশন কি? F0 ইকুয়ালস টু √ওভার F1 ইন্টু F2। সেই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগাবো। F0 ইকুয়ালস টু আমরা জানি √ওভার F1 F2, और F1 F2 সমান কি হবে তাহলে? F0 স্কোয়ার। F0-র ভ্যালু আমরা একটা পেয়েছিলাম, F0-র ভ্যালু মানে রেজোনেটিং ফ্রিকোয়েন্সির ভ্যালু কত পেয়েছিলাম? 581.446, এটার হোল স্কোয়ার। তো যাই হোক, এখানে আমরা দুটো ইকুয়েশান পাচ্ছি। এক মিনিট, একটা হচ্ছে এই ইকুয়েশানটা, F2 মাইনাস F1 ইকুয়ালস টু একটা ভ্যালু আছে, আর এখানে F1 ইন্টু F2, এই ইকুয়েশান পাচ্ছি। এই দুটো ইকুয়েশান আমাকে সলভ করতে হবে। কি করে সলভ করব সেটারও আমরা একটা প্রসিডিওর দেখে নিই শর্টে। চলো, এখানে যে জিনিসটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে অ্যালজেব্রার একটা ফর্মুলা। বেসিক্যালি খেয়াল করে দেখো যে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমরা অ্যালজেব্রায় পড়ে এসেছিলাম, এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। দেখো এখানে F2 মাইনাস F1 এর একটা ইকুয়েশান আছে, আমরা যদি F2 প্লাস F1 এর একটা ইকুয়েশান বার করে নিতে পারি কোনোভাবে, তাহলে দুটোকে সলভ করলে F2 আর F1 এর ভ্যালু পেয়ে যাব। তো আমি যে ইকুয়েশানটা বের করতে চাইছি F2 প্লাস F1, তাহলে F2 প্লাস F1 ইকুয়ালস টু আমি লিখতেই পারি F2 প্লাস F1 এর হোল স্কোয়ার, আর F2 প্লাস F1 এর হোল স্কোয়ার এটা সমান কি লিখতে পারি? F2 মাইনাস F1 এর হোল স্কোয়ার প্লাস 4 F1 F2। F2 মাইনাস F1 এটার ভ্যালু দেখো আমরা পেয়েছি এখানটায়, এই যে এটা পেয়েছি। তাহলে এখানে আমরা F2 মাইনাস F1 এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিতে পারি। F1 F2-র ভ্যালু দেখো এখানে পেয়েছি কত? 581.446 এর হোল স্কোয়ার। তাহলে এখানে F1 ইন্টু F2-র ভ্যালু বসিয়ে দিতে পারি। তাহলে বেসিক্যালি এখানে এটার ভ্যালুও আমার জানা আছে, এটার ভ্যালুও জানা আছে, দুটোকে ক্যালকুলেশন করে তার যদি রুট করে দিই, আলটিমেটলি তাহলে F2 প্লাস F1 ইকুয়ালস টু সামথিংয়ের একটা ইকুয়েশান আসবে। আর অলরেডি ব্যান্ড ওয়াইড যেখানে পড়েছিলাম সেখান থেকে আমাদের, এক মিনিট, F2 মাইনাস F1 ইকুয়ালস টু সামথিং একটা ইকুয়েশান পেয়েছিলাম। তাহলে এই দুটো ইকুয়েশানকে আমরা যদি সলভ করি তাহলে F1 আর F2-র ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা সমস্ত কিছু সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা একটা RLC সিরিজ সার্কিট থেকে যত ধরনের জিনিস আসতে পারে সেগুলো সমস্ত কিছু দেখে নিলাম।